গতকাল যখন ম্যাচ শেষ হয় তখন বাংলাদেশের প্রয়োজন ছিল 4 উইকেট। আমি ধারণা করেছিলাম বা আমার আশেপাশে অনেকেই ধারণা করেছিল যে আজকে সকালে ফার্স্ট সেশনেই হয়তো ম্যাচ শেষ হয়ে যাবে, কিন্তু আয়ারল্যান্ড ব্যাটসম্যানদের দারুণ প্রতিরোধ, বাংলাদেশের বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে তারা শেষ পর্যন্ত চা বিরতির আগে অল আউট হয়েছে। বাংলাদেশ 200 রানের উপর ব্যবধানে ম্যাচ জিতেছে এবং সঙ্গে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে। সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত, সংবাদ সম্মেলন শেষে কথা বলেছেন তাইজুল ইসলাম। এসব নিয়ে আমরা কথা বলবো মোহাম্মদ সেকান্দার আলীর সঙ্গে। সেকান্দার ভাই, আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে সকালের ফার্স্ট সেশনেই ম্যাচটা শেষ হবে, নাকি আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছে, একটু যদি বলতেন? দেখুন, আমি যখন জানি যে মিডল অর্ডার অর্থাৎ আয়ারল্যান্ডের যখন মিডল অর্ডারটা একটু ভালো এবং ব্যাটিংয়ে তারা আগেও আমরা দেখেছি যে ইনিংসগুলো গড়ে উঠেছে, সেটা কিন্তু তাদের মাঝের ব্যাটসম্যান যারা মিডল অর্ডার সেখানে কিন্তু তারা একটা সেট হতে পারে এবং লং ইনিংস খেলতে পারে। সেই জায়গা থেকে আমার যেটা ধারণা ছিল যে এই ইনিংসটা অন্তত আপনার আফটার লাঞ্চে গিয়ে শেষ হবে, কিন্তু সেটা হয়তো আরেকটু বেশি এক্সটেন্ড করেছে। সেই এক্সটেন্ড করার কারণ হলো তারা আসলে রিয়েলি ভালো ব্যাটিং করেছে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের এখানে যে কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, আপনার সকালে ছিল 8 ডিগ্রি পর্যন্ত টার্ন হয়েছে, আর তারপরে 1 ঘন্টার মধ্যে আপনার এই টার্নিংয়ের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, মানে 4 ডিগ্রি পর্যন্ত চলে এসেছিলো। তো ফলে এই যে আপনার স্পিন না করা, একটু কমে আসা, স্পিনটা স্লো হয়ে যাওয়া, সেই কারণে মনে হয় যে তাদের জন্য খেলাটা ব্যাটিং করাটা সহজ হয়ে গেছিলো, যে কারণে আপনার প্রায় 2টো সেশন আমরা দেখতে পেয়েছি আয়ারল্যান্ড খেলেছে। ইটস এ ট্রিমেন্ডাস ক্ল্যাপ ফর দেম। তারা খুব ভালো ক্রিকেট খেলেছে, এই জন্য তারা কম্পিটিটিভনেসটা বাড়িয়েছে এই উইকেটে, এই কারণে তাদেরকে সাধুবাদ জানাই। সঙ্গে সঙ্গে বাংলাদেশের বোলারদেরও একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে যদি ভালো উইকেটে কিভাবে বোলিং করতে হয় এবং উইকেট নিতে হলে তাদেরকে কি করতে হবে, সেই জায়গাটা তারা অন্তত বুঝতে পারবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি এখানেই তাইজুল ইসলাম কথা বলছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো মিরপুরে যখন খেলতেন 2 থেকে 3 দিনে ম্যাচ শেষ হয়ে যেত, কিন্তু আজ আপনাদের একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলো মিরপুরেই, আপনাদেরকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে 5 উইকেট নিয়ে সেকেন্ড দিন 5 দিন খেলে ম্যাচ শেষ করতে হলো। এটা আপনারা কতখানি উপভোগ করলেন? উনি যেটা বললেন যে হ্যাঁ, এটা আসলে ভালো হয়েছে আমাদের জন্য যে আমরা এখন চ্যালেঞ্জটা নিচ্ছি, আর টেস্ট 5 দিন হওয়াই ভালো উনি বলছিলেন। আপনার চোখে মিরপুরের উইকেটটা এই সিরিজে কেমন ছিল? বোলাররা কেমন পরীক্ষা দিলেন, ব্যাটাররা কেমন করলেন, এবং 4 জন ব্যাটসম্যান এই সিরিজে সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু সেঞ্চুরিটাকে তারা বিগ সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি, এগুলো নিয়ে একটু যদি বলতেন। দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা হল তার ডোমেস্টিকে ভালো ইনিংস খেলতে পারে না। খুব বড় ইনিংস আমরা দেখি না ফার্স্ট ক্লাসে যদি দেখেন, সেখানে আপনার যে 200, 300, 350, 400 রানের কোনো ইনিংস আছে কিনা আপনি বলতে পারবেন? নেই। 200 আছে, 200 কোনো ইনিংস না। আপনার ডোমেস্টিকে যখন খেলবেন, যখন আপনি 300, 350, 400 রানের ইনিংস খেলবেন, তখন আপনার প্র্যাকটিসটা হবে আন্তর্জাতিকে আপনি গিয়ে সেটাকে হয়তো আপনার 200-তে রূপান্তর করতে পারবেন, 250-তে রূপান্তর করতে পারবেন। কিন্তু আমাদের এখানে মুশফিকুর রহিম ছাড়া ডাবল সেঞ্চুরি ইন্টারন্যাশনালি কয়জন ক্রিকেটার করেছে? মাত্র তামিম ইকবাল এবং সাকিব আল হাসান, একটি করে। তো এই যে দেখুন উত্থানটা কিন্তু শুধু মুশফিকের যে এই যে তার ডেডিকেশনের কারণে আপনার 3টা ডাবল সেঞ্চুরি তার রয়েছে, যেখানে এই মাঠেও হয়েছে। তো আমরা যেটা বলতে পারি সেই জায়গা থেকে যে বাংলাদেশ এই কন্ডিশনটা কেন তৈরি করেছিল, এত ভালো উইকেট কেন দেওয়া হয়েছে, বিকজ অফ শান্ত একটা কথা বলেছেন, অপোনেন্ট বুঝে আমাদের উইকেট বা কন্ডিশন তৈরি করতে হবে। সেই অনুযায়ী আয়ারল্যান্ড যেহেতু অপেক্ষাকৃত দুর্বল দল এবং তাদের বোলিং সাইড কিন্তু অতটাই স্ট্রং নয়, যে কারণে তারা মনে করেছিলেন যে তারা এনাফ এই যে ভালো উইকেটও 4 দিন খেলে তারা জিতে যেতে পারবেন। সেটা হয়তো 5 দিনে গড়িয়েছে, বাট ম্যাচ জিতেছেন। তো এটা দিয়েও তারা বুঝিয়েছেন যে ভালো উইকেটে একটা নিচের দলের সঙ্গে খেলেও আপনার ব্যাটিং প্র্যাকটিস এবং বোলিংয়ের প্র্যাকটিসটা একটা ভালো প্র্যাকটিস, টেস্টের আসল মেজাজটা আপনি করতে পারবেন। হ্যাঁ, আনফর্চুনেটলি কোনো ব্যাটারই বাংলাদেশের 100-কে 200 বানাতে পারেননি। এইটা উচিত ছিল, এখানে যদি 100 যখন আপনি করেছেন, সেটাকে আপনি এইরকম অপরচুনিটিগুলো গ্রেপ করবেন এবং সেই গ্রিপ করে এটাকে 200 বা তার চেয়ে বেশি জায়গায় নিয়ে যাবেন। তো সেটা আপনি না করতে পারা মানে সেটা হচ্ছে আপনার এক ধরনের ব্যর্থতা। বাংলাদেশের ব্যাটিংয়ের যদি আরও চিন্তা করেন, কতগুলো হাফ সেঞ্চুরি হয়েছে। মুমিনুল হক তিনি কিন্তু 3বার সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যাটার এই দলের মধ্যে, বলতে গেলে মুমিনুল 3টা সেঞ্চুরি মিস করেছে। মুশফিকের পর সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার হলেন মুমিনুল হক। 2013 সাল থেকে তিনি এই যে টেস্ট খেলছেন। তো
এই যে দেখি আমরা 12-13 থেকে তার যে অভিষেক, তার যে উত্থান, তার এখন প্রত্যেকটা ইনিংসে, শুধু টেস্ট যেহেতু খেলেন, ইনিংসকে সেঞ্চুরি পর্যায়ে নিয়ে যাবেন এবং 60-50-এর উপরে গ্যাপ যাওয়া মানেই হচ্ছে তার এটাকে 100 করতে হবে এবং তার কাছ থেকে আমরা 200 রানের একটা ইনিংসও তো আশা করতে পারি, বাট তিনি পারেননি। তার মানে হচ্ছে তার কোনো না কোনো জায়গায় ল্যাকিংস রয়ে গেছে। এই আপনার অলমোস্ট 12-13 বছর খেলার পরে যদি এই ল্যাকিংসগুলি থেকে যায়, সেটা কিন্তু দুর্বলতা। আরেকটা যেটা বলছিলেন যে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত এসেছিলেন, ক্যাপ্টেন লাস্ট সিরিজও ক্যাপ্টেন ছিলেন, মাঝখানে ছেড়েছেন, আবার ক্যাপ্টেন হয়েছেন। আপনি শান্তকে প্রশ্ন করেছেন, সবাই মেইনলি ম্যাচ জয়ের পাশাপাশি যেটা মূল বিষয় ছিল শান্তর ক্যাপ্টেন্সিতে ফেরা। শান্তকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে, উনি বলেছেন যে বোর্ড দিয়েছে তাই নিয়েছি, দেশ সবার আগে। এই পুরো সিচুয়েশনটা আপনি কীভাবে এলাবোরেট করবেন? দেখুন, তখন তার অভিমান হয়েছিল যে তার কাছ থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা কেড়ে নিয়েছে এবং সেই কেড়ে নেওয়ার প্রক্রিয়াটা খুব একটা মধুর ছিল না, যেটা সমালোচনা তীব্র হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আপনার সমালোচনাটা বেশি হয়েছে, কারণ তিনি সিদ্ধান্তটা নিয়েছিলেন মতামত নিয়ে নেন বা যেভাবেই হোক। সেই ক্ষেত্রে একটা ক্যাপ্টেন্সির পরিবর্তনটা একটু আপনার ভালোভাবে আলোচনা করে নিলে সুবিধা হয়। আর শান্ত ওই সময় বলেছিলেন যে অভিমান করে যখন ক্যাপ্টেন্সিটা ছাড়লেন, তখন তিনি একটা কথা বলেছিলেন যে দুটো ফরম্যাটে তিনি মনে করেন টেস্ট এবং ওয়ানডেতে যদি দুটো ক্যাপ্টেনের জায়গায় একটা ক্যাপ্টেন হয়, তাহলে যেটা হয় টিম দল গোছাতে বা দল হ্যান্ডেল করতে সহজ এবং অন্য প্লেয়ার যারা থাকে তাদের খেলতেও সুবিধা হয়, কারণ ক্যাপ্টেনকে বোঝে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই দুটো গুরুত্বপূর্ণ ফরম্যাট, টি-20টা আলাদা, সম্পূর্ণ আলাদা হলে ঠিক আছে। তো সেই জায়গা থেকে তার ওই সময় রাগ করার যেমন যৌক্তিকতা রয়েছে, তেমনি তিনি যেটা ছেড়েছিলেন সেটা ওইভাবে না ছেড়ে বোর্ডের সঙ্গে আলোচনা করে দেশে বলতে পারতেন, আমি থ্যাংক ইউ ফর ইউর, আপনারা আমার কনভেন্স ইতে করেছিলেন, সম্মান দিয়েছিলেন, আবার আমি আমার সার্ভিসটা আপনাদেরকে দিয়েছি। এখন যেহেতু আমি মনে করছি থাকার সুযোগ পাওয়া পরিবেশ এখানে নেই বা আমি এক ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে চাচ্ছি না, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো সেটা না করে তিনি যেটা করেছেন, এখন যেটা করেছেন, আবার ক্যাপ্টেন্সিটা নিলেন। এর দুটো অর্থ হতে পারে, একটা হলো শান্তকে তারা ভালোভাবে কনভিন্স করতে পেরেছেন, যেহেতু ফারুক সাহেব বুঝিয়েছেন, বোঝানোর পরে তিনি রাজি হয়েছেন। আর একটা বিষয় হলো প্রেসিডেন্ট কিন্তু এখানে অপমানিত হলেন। যদি প্রেসিডেন্ট নিজে দিয়ে থাকেন তারপর তিনি এটা ঠিক করেননি, আমি একদিক থেকে বলবো, কারণ আপনি যখন গার্ডস একজন প্রেসিডেন্ট হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন, কেউ যদি সরে যায় তখন আপনাকে সেই গার্ডসটা শো করতে হবে, তুমি দলের ঊর্ধ্বে নও, তুমি বোর্ডের ঊর্ধ্বে নও। তো সেই জিনিসটাও বুঝিয়ে দিও। এসবের সান্ত্বনা হিসেবে কি শান্তর ওয়ানডের ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া? আমি তো একটা প্রশ্ন করেছিলাম, আপনারা দেখেছেন যে সেই প্রশ্ন এই ছিল যে এটা কি একটা কিনা স্টার্টিং পয়েন্ট কিনা, যে আপনাকে বলেছিলেন যে দুই ফরম্যাটে একজন ক্যাপ্টেন থাকলে, অর্থাৎ টেস্ট এবং ওয়ানডে, তো সেই জায়গায় কি আপনাকে ভাইস ক্যাপ্টেন করার অর্থ ইঙ্গিত কিনা যে আপনাকে আবার ওয়ানডে ক্যাপ্টেন্সিতে ফেরত আনা হচ্ছে? তিনি কিন্তু একটু দুষ্টমি করে তারপর বলেছেন যে এটা উত্তর না, তাও বলেননি, নো কমেন্টস, উত্তর দেবো না, চলেন যাই। তো সেটা সে হাসতে হাসতেই বলেছেন, বাট আমরা সবাই বুঝি যে সিচুয়েশনটা কি। আসলে তাকে এই জায়গায় দেওয়ার অর্থই হলো আপনার সামনে অপরচুনিটিগুলো তার জন্য ওপেন হচ্ছে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো অথবা মেরাজ ভালোভাবে ক্যাপ্টেন্সিটা হয়তো ড্রিল করতে পারে, সেই জন্য তাকে যেন গাইড করতে পারে, এই ভাইস ক্যাপ্টেন্সিটা তাকে রেখেছে। এমন না যে শান্তই প্রথম ক্যাপ্টেন্সি থেকে ছেড়ে দেওয়ার পরে বা বাদ দেওয়ার পরে আবার তাকে ভাইস ক্যাপ্টেন করা হলো। সাকিব আল হাসান কিন্তু এই মাশরাফি বিন মুর্তজার ভাইস ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কেন ছিলেন? কারণ মাশরাফি বিন মুর্তজা সাকিবকে রাজি করিয়েছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন যেন সাকিবকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়, কারণ তিনি জানেন সবচাইতে মানে তীক্ষ্ণ বুদ্ধির এবং সবচেয়ে একগুঁয়ে ক্রিকেটারকে যদি ম্যানেজ করা যায় তাহলে যে কোনো কিছুই আসলে রাখা সম্ভব। হ্যাঁ, তাকে ম্যানেজ করা, টিম ম্যানেজ করা সম্ভব। তো সেই জায়গায় সাকিব যখন ভাইস ক্যাপ্টেন, তারও তো একটা রেসপন্সিবিলিটি চলে আসে। এই জায়গা থেকে আমরা একইভাবে যদি দেখি, নাজমুল হোসেন শান্ত যদি থাকেন তাহলে মিরাজের জন্য ক্যাপ্টেন্সিটা সহজ হয়, যদিও তারা সমসাময়িক এবং বন্ধু স্থানীয়। তার টি-19 টিমগুলোতে তারা একই সঙ্গে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং একজন আর একজনের ক্যাপ্টেনও ছিলেন। সো আমরা আশা করব যে এই শুরু যেভাবেই হোক, তাকে মিরাজের রিপ্লেসমেন্ট ভবিষ্যতে চিন্তা করা হোক বা না করা হোক, মিরাজকে তৈরি করার জন্যই হোক, এটা একটা হতে পারে একটা ভালো উদ্যোগ। টেস্ট সিরিজ শেষ, এখন টি-20 সিরিজের পালা। আমার কাছে মনে হয় আয়ারল্যান্ডের প্রিপারেশনটা বেশ ভালো হয়েছে এখানে। তারা যারা টি-20 সেটআপে আছেন তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন, কারণ চট্টগ্রামের উইকেট কাইন্ড অফ সিমিলারই হবে বা একটু রান সহায়ক হবে বা রান হবে, যেটা বলতে
আপনার কাছে কি মনে হচ্ছে টি-20 সিরিজের ফলাফলটা কোন দিকে যেতে পারে? বাংলাদেশ 3-0, 2-1, আয়ারল্যান্ড 2-1, 3-0, কার পক্ষে যাবে? দেখুন, বাংলাদেশের 3-0 করা উচিত, এবং তার কন্ডিশন যেহেতু, এবং এখানে যেরকম টি-20 আপনার লাস্ট 1 ইয়ারে খেলেছেন, তাতে যদি আপনার 2-1 করতে যান তাহলে এখানে এটা লজ্জা, ডিসগ্রেস হবে। আমি মনে করি 3-0 হওয়া উত্তম, এবং এটা লিটনদেরকে ওই জায়গায় করা উচিত, কারণ এর পরবর্তীতে টি-20 বলতে তাদের আন্তর্জাতিক টি-20 কিন্তু আর নেই, এরপর বিপিএল, দেন ওয়ার্ল্ড কাপ। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে 7 জন ক্রিকেটারকে এখানে এই টেস্ট দল থেকে চলে যাচ্ছেন 24 তারিখে। তো 7 জন এসে টি-20 যোগ দিয়েছে এখানে। তারা খুব যে এখানে এই কন্ডিশনে মানিয়ে নিয়েছেন তা কিন্তু নয়। এই 7 জন মানিয়ে নেওয়া মানে হচ্ছে ফরম্যাট চেঞ্জ করা, এগুলো একটা ব্যাপার রয়েছে। আমাদের টি-20 ক্রিকেটার খুব টি-20 দল একেবারে আলাদা তা না, কিন্তু লিটন কুমার দাসরা যেহেতু এখানে অনেকদিন ধরে খেলছেন এবং সম্প্রতি টি-20 সিরিজ খেলে জিতেছেন, ভালো করছেন, তো সেই জায়গা থেকে আশা করবো তিনি যেন 3-0 করতে পারেন আয়ারল্যান্ডের বিপক্ষে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের টেস্ট সিরিজ শেষ, বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে আয়ারল্যান্ডকে। এবার আমাদের পরবর্তী মিশন চট্টগ্রামে টি-20 সিরিজ। আমরা আশা করব বাংলাদেশ আয়ারল্যান্ডকে চোখ বুঝে সাগরিকাতে হারিয়ে দিবে এবং 3-0 সিরিজ জিতে আপনাদের মুখে হাসি ফিরাবে আবার। ধন্যবাদ।